তোদের পরীক্ষাটা হয়ে গেলে তারপরে আর সমস্যা হবে না, আগের মতো ঠিক টাইমে জয়েন করা হবে। তোদের নিয়ে একটু ব্যস্ত আছি, টানা ব্যাচ একসাথে করা তো ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, কি করাবো আজকে? পড়াবো মনে হয় না? অসদাচরণ কি? আচ্ছা ওকে, অসদাচরণ জিনিসটা দেখি তো, কেউ বললেন যে কি মনে হয় বলেন, শুনি আমি। অসদাচরণ জিনিসটা কি আপনারা আপনাদের নিজেদের মতো করে বলেন, বলেন। অসদাচরণ অনেকগুলো আছে, বলেন। হচ্ছে নিয়ম যেটা আছে, নিয়ম ভঙ্গ করে থাকে। এরপর হচ্ছে যে কেউ অন্যায় করে, যে কোনো ধরনের অন্যায় করে, বিচার করে, এই সবগুলো সোজা কথা, আপনি যখন রুলস ভঙ্গ করবেন, বিশেষ করে কোনো কোম্পানির রুলস আপনি ভঙ্গ করতেছেন, তখন সেটা হচ্ছে অসদাচরণ। ওকে, প্রত্যেকটা কোম্পানিতেই কোনো না কোনো নিয়ম কানুন রুলস থাকে এবং আমাদের দায়িত্ব হচ্ছে সেই রুলসটাকে মেনে চলা। আমি যখন সেই রুলসটাকে মানবো না, তখন সেটা আমার অসদাচরণের মধ্যে পড়বে। অসদাচরণের ইংরেজি শব্দ কি? মিসকন্ডাক্ট। ঠিক আছে, বাংলাদেশ সময়ে অসদাচরণের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। ঠিক আছে, কিন্তু অনেক আলোচনা আছে, বিভিন্ন আইনের বিধান, বিচারিক নজির অর্থাৎ মামলা, কেস রেফারেন্স, উদাহরণ, এগুলোর মাধ্যমে আমরা এটাই বলতে পারি আইন যে আচরণটাকে সমর্থন না করে, অর্থাৎ তোমাকে যে রুলসটা দেওয়া হয়েছে কোম্পানি থেকে, সেই কোম্পানির রুলসটা তুমি যখন ভঙ্গ করতেছো তখন সেটা আইনত অপরাধ এবং এটাই হচ্ছে অসদাচরণ। বুঝতে পারছি? ওকে, এরপরে কি বলছে? এরপর হচ্ছে শ্রমিকের কোন কোন কাজ অসদাচরণ বলে গণ্য হবে। 23-4 ধারা অনুযায়ী, অর্থাৎ বাংলাদেশ শ্রম আইনের 23-4 ধারা অনুযায়ী শ্রমিকদের কিছু কাজ আছে যেগুলো নাকি অসদাচরণ বলে গণ্য হবে। ইংলিশ এগুলো উল্লেখ করা হলো। প্রথমত আইন ভঙ্গ করা, আইনটাকে যখন সে মানতেছে না, অর্থাৎ প্রতিষ্ঠানের কোনো আইন যখন ধারাবাহিক ভাবে সে ভঙ্গ করতেছে, তখন সেটা অসদাচরণ। ধ্বংসাত্মক কোনো কাজ করলে, অর্থাৎ কোন শ্রমিক যখন অগ্নিসংযোগ করে, দাঙ্গা করে, মারামারি করে, তখন সেটা আপনার কি হয়ে যাচ্ছে? অসদাচরণ হয়ে যাচ্ছে। আদেশ অমান্য করলে, কোন শ্রমিকের ঊর্ধ্বতন কর্মকর্তার আইনসঙ্গত আদেশ অমান্য করলে সেটা অসদাচরণ হয়ে যাচ্ছে। ঘুষ প্রদান করতেছে, দেখেন ঘুষ নেওয়া দেওয়া আমরা সবাই জানি এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তো যখন একটা কোম্পানিতে কোনো একটা ফ্রি কাজ, সেই ফ্রি কাজটা আপনি যখন ঘুষের বিনিময়ে, টাকার বিনিময়ে করে দিচ্ছেন, স্বাভাবিক সেটা কি হয়েছে? অসদাচরণ হয়ে যাচ্ছে। ঘুষ গ্রহণ আছে তো বললাম। কর্মস্থলে 10 দিন, আচ্ছা এটা পড়াইছিলাম না? পড়াই নাই? তাহলে কাদেরকে পড়াইলাম? আচ্ছা যাই হোক, আমার মনে হচ্ছে পড়াইছি আমি। এনিওয়ে, কর্মস্থলে অনুপস্থিত থাকলে বিনা ছুটিতে 10 দিন, অতিরিক্ত সময় যদি উপস্থিত থাকে। দেখেন, আপনি বিনা ছুটিতে, কোনো ছুটি না নিয়ে আপনি যদি 10 দিন টানা কোম্পানিতে উপস্থিত না থাকে, দেখেন 3 দিন, আপনার দায়িত্ব হচ্ছে আপনি যখন ছুটিতে যাবেন, আপনার প্রবলেম হইতেই পারে বা আপনি অসুস্থ হইতেই পারেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই ছুটি নেবেন, কিন্তু সেটা আপনার কোম্পানিকে জানায়, অর্থাৎ কোম্পানির কাছে নোটিশ প্রদান করবেন। তারা যদি আপনার নোটিশে সাইন করে, অর্থাৎ আপনার অর্থাৎ ছুটির দরখাস্ত, সোজা কথা ছুটির দরখাস্ত যদি তারা সাইন করে, তখনই বন্ধ অন করেন, ক্লাস নিচ্ছে খারাপ করতেছে, তখনই সেটা আপনার গ্র্যান্টেড হবে।
কিন্তু এখন আপনি যদি মনে করেন যে সেটা না জানে, অর্থাৎ কোনো ছুটির দরখাস্ত না দিয়ে, কোনো ছুটি টুটি না নিয়ে আপনি যদি কোম্পানিতে মোটামুটি 10 দিন উপস্থিত না থাকেন, অনুপস্থিত থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার পেশাগত অসদাচরণ হয়ে গেল। আবার ধরেন 9টা টু 5টা পর্যন্ত আপনার অফিস, কিন্তু আপনি 1টার দিকে চলে যাচ্ছেন, 10টার দিকে আসতেছেন, 1টার দিকে চলে যাচ্ছেন, এটাও আপনার পেশাগত অসদাচরণের মধ্যে পড়তেছে। ঠিক আছে, এরকম। তারপর ধরেন আপনি অফিসের অফিসের ডেস্ক, চেয়ার, তারপরে হচ্ছে আপনার ফাইল পত্র, কলম বলেন, ইভেন একটা কলমও, হ্যাঁ, ল্যাপটপ, এগুলো সবকিছু অফিসিয়াল জিনিস। এগুলো তো আপনার জিনিস না, আপনাকে কাজের জন্য দেয়া হয়েছে। আপনি চলে যাবেন, আপনার ওই ডেস্কে অন্য আরেকজন আসতেছে, ওই কম্পিউটার অন্য আরেকজন ব্যবহার করতেছে, সেটা তো আপনার জিনিস হইলো না, তাই না? তো যেহেতু আপনার জিনিস হইলো না, তো এটা কি হইলো, এটা যদি আপনি নিয়ে চলে যান, নিজের উদ্দেশ্যে ব্যবহার করেন, তাহলে সেটা হচ্ছে আপনার কি অসাধু অসদাচরণ হয়ে গেল। তো এই যে বিষয়গুলো, এগুলোকেই মূলত অসদাচরণ। তার মানে যেটা বুঝতে পারলাম যে শ্রমিক যখন তার কোনো কর্তব্যে অবহেলা করতেছে, অর্থাৎ তার যে কর্তব্য দেয়া হয়েছে সেটা সে অবহেলা করতেছে বা অফিসের শৃঙ্খলা সে নষ্ট করতেছে, তখনই সেটা পেশাগত অসদাচরণ বলে গণ্য হয়। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝছেন? এখন কথা হচ্ছে অসদাচরণের ক্ষেত্রে শ্রম আইনের কি কি শাস্তির বিধানের কথা বলা হয়েছে। অসদাচরণের ক্ষেত্রে শ্রম আইনের কঠোর শাস্তি। আপনাদের পরীক্ষা কবে? পরীক্ষা কবে আপনাদের? পরে থাকলে এর আগে যে পরীক্ষা হইলো 2টা, ওগুলোর রেজাল্ট আউট হয় নাই? যাই হোক, আইন ভঙ্গ করলে শ্রমিকের কি কি শাস্তির বিধানের কথা বলা হয়েছে। শ্রম আইনের 24 এবং 291 ধারায় শাস্তির কথা বলা হয়েছে। কি শাস্তি? দেখো, যদি মালিক পক্ষ কি করে, মালিক পক্ষ যদি 195 ধারা অনুযায়ী অসৎ শ্রমনীতি অবলম্বন করে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি 2 বছরের কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা। দেখেন, যদি শুধুমাত্র শ্রমিকরাই যে আপনার অসদাচরণ করবে, বিষয়টা তো তা না। মালিক নিজে কি অসদাচরণ করতে পারে না? পারে কিনা বলেন? পারে, অবশ্যই পারে, অবশ্যই পারে। তো মালিক যখন নিজে অসদাচরণ করবে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি কি? এই যে 2 বছরের কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা। সেম শাস্তি আপনার এই কিসের জন্য প্রযোজ্য, অর্থাৎ শ্রমিকদের জন্য প্রযোজ্য, অর্থাৎ তবে শুধুমাত্র ধারাটা আলাদা। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার 195 ধারা, আর এখানে হচ্ছে 196 ধারা। 196 ধারায় আপনার কি বলছে, যখন শ্রমিক পক্ষ 196 ধারা অনুযায়ী অসৎ শ্রমনীতি অবলম্বন করে, তখন তার শাস্তি 1 বছরের কারাদণ্ড বা 5,000 টাকা জরিমানা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, মালিকের শাস্তি 2 বছর আর 10,000 টাকা, তাহলে শ্রমিকের শাস্তি কম কেন? বলেন তো দেখি, তো আপনাদের সিক্স সেন্স কি বলে, কমন সেন্স কি বলে, কেন মালিকের তো ম্যাম টাকা অর্থ আছে, কিন্তু তার একটা কোম্পানি আছে, কিন্তু এটা কোনো কথা? এটা কোনো অ্যান্সার হইলো? এটা কোনো কথা? শুনেন, আপনারা লয়ের স্টুডেন্ট, আপনারা, না এটা কোনো কথা না। শুনেন, আপনারা লয়ের স্টুডেন্ট, ভবিষ্যৎ লয়ার হবেন। তো আপনাদের সাথে সাধারণ মানুষের মিল থাকবে না। সাধারণ মানুষের সাথে যদি আপনারা এরকম উদ্ভট কথাবার্তা বলেন, তাহলে আপনার ল পাস করে আপনার লাভটা কি হলো? আপনি কথা বলবেন যুক্তি দিয়ে, এবং এখন থেকে প্র্যাকটিস করতে থাকবেন। কথা কম, কাজ বেশি, বুঝছেন? আপনি কথা বলবেন যুক্তি দিয়ে, অযৌক্তিক কথা বললে তো চলবে না। অযৌক্তিক কথা বললে চলবে? আপনাকে মানুষই তখন গণ্য করবে না। যুক্তি সহকারে উত্তর দিবেন। আচ্ছা, আমি বলি, বিষয়টা হচ্ছে, আমি মালিক হয়ে যখন আমার শ্রমিকদের সাথে অন্যায় করতেছে, আমি মালিক কোম্পানির, আমি রুলস বানাইছি, আমার রুলসে শ্রমিকরা চলবে, কিন্তু সেই আমি যখন
আপনার অন্যায় করতেছি, তাদের সাথে অসৎ আচরণ করতেছি বা তাদের হক মারতেছি, অথবা আমি আমি নিজে আমার নিজের অনেক অনেক কোম্পানি আছে না, টাকা পয়সা হাতায় নিয়ে কি করে তালা মাইরা খাওয়া, খবর নাই। তাহলে দেখেন, আমি নিজে মালিক হয়ে যদি আমি এ ধরনের অসৎ আচরণের মতো কোনো কাজ করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমার শাস্তি বেশি হবে, কারণ আমাকে দেখে আমার শ্রমিকরা শিখবে, তাই না? আমার শ্রমিকরা কাকে দেখে শিখবে? অবশ্যই আমাকে দেখে শিখবে। বাট আমি যদি আপনার অন্যায় করি, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি আমার শাস্তিটা বেশি হবে। তো এই কারণে শাস্তি মালিকের বেশি, শ্রমিকের কম। এখন শ্রমিকও না, মালিকও না, অন্য কোনো পক্ষ যদি কাজ করে এই ধরনের, তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তি কি? সেই ক্ষেত্রে তার শাস্তি এই যে মালিকের যে শাস্তি, সেই শাস্তি 2 বছরের কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা, অথবা উভয় দেব। এই হচ্ছে ব্যাপার। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি নিবন্ধিত ট্রেড ইউনিয়নের কর্মকর্তা বা সদস্যগণ দেওয়ানি এবং ফৌজদারি দায় থেকে আপনার বিরত থাকতে পারবে কিনা? আচ্ছা, অর্থাৎ কি কি সুবিধা সে ভোগ করবে সেটা, মানে একটা দেখো, একটা ট্রেড ইউনিয়ন, এটাকে একটা কোম্পানি না? কোম্পানি না বলেন? অবশ্যই কোম্পানি। একটা ট্রেড ইউনিয়ন, আবার সেটা নিবন্ধিত ট্রেড ইউনিয়ন, অর্থাৎ রেজিস্ট্রিকৃত ট্রেড ইউনিয়ন। আচ্ছা, আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার আগে আমি একটু আপনাদের সাথে একটু একটা বিষয় শেয়ার করি। দেখেন, আমাদের দেশে কোম্পানির অভাব নাই, বহু কোম্পানি আছে, কিন্তু যেই সব কোম্পানি রেজিস্টার করা নাই, সেই সব কোম্পানির বিরুদ্ধে আপনি কিন্তু কোনো অ্যাকশনে যেতে পারবেন না। এই জিনিসটা কি আপনারা জানেন? জানেন এই জিনিসটা? কেন একসঙ্গে যাওয়া যাবে না ম্যাম? অ্যাকশনে যাবেন, কিন্তু শ্রম আইনের আন্ডারে অ্যাকশনে যেতে পারবেন না। আপনি ফৌজদারি মামলা করতে পারবেন, ক্রিমিনাল মামলা করতে পারবেন, কিন্তু এই শ্রম আইনের আন্ডারে আপনি কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবেন না। তার কারণ হচ্ছে, একটা কোম্পানি যখন রেজিস্ট্রিকৃত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার নামটা ট্রেড লাইসেন্সে পড়তেছে না। আপনি হয়তো বা জানেন, এখানে অনেকেই হয়তো বা বিজনেস করেন, সবারই কিন্তু কম বেশি কোম্পানি যেটা থাকে, আপনাদের কিন্তু ট্রেড লাইসেন্স করা থাকে, এবং এটা কিন্তু রুলস যে তুমি কোন একটা বিজনেস স্টার্ট করলে সেই বিজনেস অর্থাৎ সেই ব্র্যান্ডের নামে তোমাকে কি করতে হবে, একটা ট্রেড লাইসেন্স করে নিতে হবে, এবং সেটার যে দিতে হয় বছরে বছরে, বাচ্চাটা কি জানি বলে এটাকে, ট্যাক্স দিতে হবে। ট্যাক্স, হ্যাঁ, ট্যাক্স দিতে হয়। ঠিক আছে, এটা দিতেই হবে। এখন যদি রেজিস্ট্রিকৃত করা না থাকে, তাহলে সেক্ষেত্রে আর ট্যাক্স দেওয়ার কোনো ঝামেলা থাকে না। তো অনেক কোম্পানি করে কি, ওই রেজিস্ট্রি করে না। ঠিক আছে, যেহেতু যখন রেজিস্ট্রি না করতেছে, তখন সেই ক্ষেত্রে আপনার ওইটা তো আর ওই সে নিবন্ধিত হইল না, তাই না? আর যখন সেটা নিবন্ধিত হইল না, তার নাম যখন রইল না, তখন কিন্তু সেটার বিরুদ্ধে আপনি যদি অ্যাকশনেও যান, কোনো লাভ হবে না। দেখবেন বড় বড় যেসব কোম্পানি, যেগুলো নাম করা কোম্পানি, সবগুলো ট্রেড লাইসেন্স করা আছে, এবং তারা কিন্তু বছরে বছরে ট্যাক্স দেয়। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, যদি ট্রেড লাইসেন্স না থাকে এবং রেজিস্ট্রিকৃত না থাকে, তাহলে সেই আইনের বিরুদ্ধে আপনি মামলা অবশ্যই করতে পারবেন। তারা আপনার ফ্রড করছে, আপনি মামলা করবেন না? অবশ্যই পারবেন, অ্যাকশনে যেতে পারবেন, কিন্তু শ্রম আইনের আন্ডারে যেতে পারবেন না, ক্রিমিনাল মামলা দায়ের করতে হবে। বুঝতে পারছেন? তো যাই হোক, এখানে বলছে একটা নিবন্ধিত ট্রেড ইউনিয়ন কর্মকর্তা বা সদস্য। আচ্ছা, আর একটা কারণ আছে ম্যাম, এখানে একটা কোশ্চেন ছিল না। আচ্ছা, এখানে যে হচ্ছে ট্রেড ইউনিয়নের যে হচ্ছে রেজিস্ট্রেশন থাকা লাগবে, আর আমরা যে দেখি বিভিন্ন সিটি কর্পোরেশন বা হচ্ছে ইউনিয়ন পরিষদ পৌরসভা ট্রেড লাইসেন্স গুলো থাকে, সেগুলোর সাথে এটা কোনো আছে কিনা, সামঞ্জস্য আছে? সেগুলোর সাথে কি আছে? কোনো এটা সামঞ্জস্য আছে কিনা ট্রেড ইউনিয়নের? না, সেগুলোর সাথে কোনো সামঞ্জস্য নেই। আচ্ছা, তো যাই হোক, যেটা বলতেছিলাম, আর একটা সুবিধা আছে, আপনি যখন ওই মানে ট্রেড ইউনিয়ন, আপনি যখন নিবন্ধিত না হবেন, তখন সেই ক্ষেত্রে আপনার যেটা হবে, সেক্ষেত্রে আপনি দেওয়ানি বা ফৌজদারি যেটাই হোক না কেন,
মামলা করেন না কেন, বা আপনার বিরুদ্ধে কেউ যদি মামলা করেও থাকে সেক্ষেত্রে আপনি কোনো সুবিধা পাবেন না। বাট যখন আপনি সেটার কোনো পাচ্ছেন, অর্থাৎ আপনি যখন নিবন্ধিত একটা কোম্পানি হয়ে গেলেন, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই শ্রম আইনের আন্ডারে আপনি কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছেন। যদি আপনার বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি দায়ের সাথে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সুবিধাটা পাচ্ছেন। আর আমরা কিন্তু জানি ক্রিমিনাল মামলায় আপনার কিরকম সুবিধাটা। ক্রিমিনাল মামলা আমি ভিতরে পড়াচ্ছি, জাস্ট একটু আপনাদেরকে হালকাভাবে একটু বুঝিয়ে দিই। এই আমরা কিন্তু জানি ক্রিমিনাল মামলায় এক একটা শাস্তি অনেক বেশি থাকে, যেমন ফ্রডের শাস্তি যদি চান আপনার সেদিকে 1 বছর থেকে শুরু হয়, এবং বিভিন্ন বিভিন্ন ধরনের শাস্তি বিধান থেকে 5 বছর পর্যন্ত থাকে। তারপর হচ্ছে আপনার দেউলিয়ার আপনার অনেক ধরনের শাস্তি থাকে, অর্থাৎ সোজা কথা ক্রিমিনালের ক্ষেত্রে শাস্তিগুলোর পরিমাণটা বেশি, কিন্তু শ্রম আইনের ক্ষেত্রে কিন্তু শাস্তির পরিমাণ কম। এবং ওইদিকে আপনার জামিনের কোনো থাকে, একটা ব্যাপার থাকে, জামিন অযোগ্য অপরাধ বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু জামিন নিয়ে আপনার কোনো ঝামেলা হচ্ছে না। তো এরকম কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন। যাই হোক, আমরা দেখি কিরকম সুযোগ সুবিধা পাবেন আপনি। তো এই সম্পর্কে এই শ্রম আইনে 2006-এর 198-এ বলা হয়েছে। এখানে কি কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে দেওয়ানি মামলা, অর্থাৎ 98 অনুযায়ী যদি শিল্প বিরোধে জড়িয়ে পড়ে এবং এই উদ্দেশ্যে কোনো কার্যক্রম পরিচালনা করে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে কর্মকর্তা বা সদস্য সিবিএ প্রতিনিধির বিরুদ্ধে দেওয়ানি মামলা গ্রহণযোগ্য হবে না। এই যে দেখছেন, যখন সেটা নিবন্ধিত হচ্ছে তখন কিন্তু ওইখানকার যে কর্মকর্তা, সিবিএ প্রতিনিধি, ঠিক আছে, তাদের বিরুদ্ধে কিন্তু দেওয়ানি মামলা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ উপযুক্ত সাক্ষ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত আপনার দেওয়ানি মামলাটা গ্রহণযোগ্য হবে না। শিল্প বিরোধী সময় ট্রেড আইন ইউনিয়ন, অর্থাৎ তাদেরকে এখন কথা হচ্ছে তাহলে কি তাদের মানে কোনো অ্যাকশন নিতে পারবেন না, সেক্ষেত্রে একটা বোর্ড গঠন হবে। আপনাদেরকে অলরেডি বোর্ডের বিষয়টা পড়াইছি আমি, কমিটি বোর্ড গঠন হবে। ওই বোর্ড গঠনের মাধ্যমে প্রাইভেট ভাবে যে বিচারটা হয় আর কি, সেই জিনিসটা হবে। পরবর্তীতে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায়, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে আপনার সেটা তাদেরকে কি করা যাবে, এই দেওয়ানি মামলা তাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য। দেওয়ানি মামলা বলেন, ফৌজদারি মামলা বলেন, সবই তাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। তো যাই হোক, দেওয়ানি মামলা গ্রহণযোগ্য হবে না। শিল্প বিরোধী সময় ট্রেড ইউনিয়ন তার কোনো এজেন্টের মাধ্যমে কারো প্রতি যদি কোনো ক্ষতিকর কাজ করে থাকে, যদি তা অজ্ঞাতসারে হয়েছে বলে প্রমাণিত হয়, তাহলে উক্ত ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে দেওয়ানি মামলা করা যাবে না। মানে যখন ধরেন শিল্প বিরোধ হইতেছে, ওই সময় যদি ট্রেড ইউনিয়নের কোনো কর্মকর্তা কোনো ক্ষতিকর কাজ করে থাকে, বা সেটা যদি অজ্ঞাতসারে, অর্থাৎ সেটা যদি ভুল করে, মানে তার কোনো ইন্টেনশন ছিল না তার ক্ষতি করার, তো তারপর সামহাও ক্ষতিটা হয়ে গেছে, এরকম যদি হয়, তখন সেই ক্ষেত্রে আপনার তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যাবে না। বুঝতে পারছি? হ্যাঁ, একটা নিবন্ধিত ট্রেড ইউনিয়নের কর্মকর্তা ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবে কিনা দেখেন। একটি নিবন্ধিত ট্রেড ইউনিয়নের কর্মকর্তা বা সদস্যদের ফৌজদারি দায় থেকে অব্যাহতি বা দায় মুক্তির বিষয়টা। ফৌজদারি আইন অনুযায়ী বেআইনি কাজের উদ্দেশ্যে সম্পাদিত কোন চুক্তি, ষড়যন্ত্র, এগুলাই হচ্ছে আপনার কোন ফৌজদারি অপরাধ। কিন্তু ট্রেড ইউনিয়নের সদস্য বা যৌথ দল কোষাকুষি প্রতিনিধি এই ধরনের ষড়যন্ত্র দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দেখছেন সুবিধাটা কি? তাদের বিরুদ্ধে আপনার এই ধরনের কোন সমস্যা যদি, অর্থাৎ ফৌজদারি কোনো মামলা যদি তাদের বিরুদ্ধে হয়ে থাকে, বা ফৌজদারি কোনো দায়ের শিকার যদি তারা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা কি হবে, অব্যাহতি পাবে এর থেকে। আচ্ছা, এখানে একটা কথা আছে, অব্যাহতি মানে যে তারা একদম মুক্তি পেয়ে যাবে, কোন ধরনের বিচার হবে না, বিষয়টা কিন্তু তা না। কোন শুনতে পাচ্ছেন আপনারা? আমার একটা ফোন আসছিল তো। আচ্ছা আচ্ছা, তো এই মানে অব্যাহতি বলতে আবার এটা না যে তাদের কোনো বিরুদ্ধে অ্যাকশন হবে না বা কিছু হবে না, মামলা চলবে, কিন্তু ওই যে আপনার অ্যারেস্ট করা না, হ্যাঁ, গ্রেফতার করা বা অ্যারেস্ট করা, তাদেরকে আলাদা করে জামিন পাবে, হ্যাঁ, রিমান্ডে নেওয়া, এই জিনিসগুলা হবে না আর কি। এইগুলা থেকে সে তারপর আবার ব্যক্তিগত হাজিরা, অর্থাৎ আদালতে ব্যক্তিগত মানে আপনাকে উপস্থিত হতে হবে হাজির হওয়ার জন্য, এগুলা লাগবে না। এগুলা থেকে সে অব্যাহতি পাবে। সেই হাজিরাটা তার উকিল দিয়ে দিতে পারে, বা তার কোনো প্রতিনিধি বা এজেন্ট দিয়ে দিতে পারে, এরকম আর কি। আচ্ছা, তাহলে এই হচ্ছে সুযোগ সুবিধা সে পাবে। এখন কথা হচ্ছে তাহলে অনিবন্ধিত ট্রেড ইউনিয়নের জন্য কি সুবিধাগুলো প্রযোজ্য?
অর্থাৎ শ্রম আইনটা প্রযোজ্য না। তারপরে দেখেন কি বলি, শ্রম আইন অনুযায়ী যে কোনো ট্রেড ইউনিয়নকে আপনার কি করতে হবে, নিবন্ধিত হতে হবে, এটা মাস্ট, নিবন্ধিত হইতেই হবে। নিবন্ধিত যদি না হয় তাহলে তাদের নামে এই আইন অনুযায়ী মামলা দায়ের করা যাবে। এই যে একটু আগে বললাম, দেখছেন কি বললাম, বললাম না শুরুর দিকে, যদি অনিবন্ধিত হয়ে থাকে অর্থাৎ রেজিস্ট্রিকৃত যদি না হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কেউ মামলা করতেও পারবে না। ইভেন এই লোকেরও, এখন মনে করেন যে সব সময় যে কোম্পানি বাটপারি করবে শ্রমিকদের সাথে, বিষয়টা তো তা না। শ্রমিকরা অনেক সময় কোম্পানির সাথে বাটপারি করতে পারে না। ধরেন আপনার কফির বিজনেস, ফর এক্সাম্পল আপনার কফির বিজনেস, তো আপনার কাছ থেকে বায়ার আসছে, বায়ার এসে আপনার কাছ থেকে 5 লাখ টাকার কফি কিনে নিয়ে গেল, ঠিক আছে, এবং তারা আপনাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে ঠিকই, কিন্তু ফ্রড চেক, অর্থাৎ ওই চেকে আপনার কোনো টাকা পয়সা ছিল না। আপনি যখন চেকটা মানে দিয়ে টাকা উঠাতে গেছেন ব্যাংকে, তখন আপনি দেখলেন সেখানে কোনো টাকা পয়সা ছিল না, ঠিক আছে। তাহলে দেখেন, এখন যদি আপনার কোম্পানিটা রেজিস্ট্রিকৃত না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আর মামলা করতে পারবেন না, বুঝছেন, ওদের বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারবেন না। বা আপনিও যদি কারোর সাথে এরকম ফ্রড বা কিছু করে থাকেন, তারাও আপনার বিরুদ্ধে মামলা করতে পারবেন। বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ, ওকে। শ্রম আইন 192 অনুযায়ী অনিবন্ধিত ট্রেড ইউনিয়নের কোনো কার্যক্রম চালাতে পারবে না, অর্থাৎ শ্রম আইন অনুযায়ী সে কোনো কার্যক্রম চালাতে পারবে না। যেহেতু তারা ট্রেড ইউনিয়ন হিসেবে কোনো কাজ করতে পারবে না, সেহেতু সকল ধরনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হবে। সুতরাং বলা যায় অনিবন্ধিত ট্রেড ইউনিয়নের কর্মকর্তা বা সদস্যদের ফৌজদারি দায় থেকে অনুমতি। ওই যে বললাম যে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না, ঠিক আছে, কিন্তু তাই বলে যে কোনো অ্যাকশনে যাওয়া যাবে না, বিষয়টা কিন্তু তাও না। তাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করতে পারবেন, শ্রম আইনের আন্ডারে আপনি কোনো মামলা করতে পারবেন না এবং কোনো ধরনের সুযোগ সুবিধাও আপনি পাচ্ছেন না। এই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা কি বুঝলাম এতক্ষণ পরে, শ্রম আইন দ্বারা প্রত্যেকটা ট্রেড ইউনিয়ন আপনার কি করতে হবে, অবশ্যই নিবন্ধিত হতে হবে। নিবন্ধিত হইলে যেমন মালিক পক্ষেরও সুযোগ সুবিধা আছে, তেমনি শ্রমিক পক্ষেরও বেশ কিছু সুযোগ সুবিধার কথা দেওয়া হয়েছে এখানে। বাট যদি অনিবন্ধিত হয় তাহলে সেক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা সে পাচ্ছে না। বুঝতে পারছি? বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না এর ক্লাস লিখ নেব। বলেন। আর একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন করলে কালকে শেষ। আরেকটা প্রশ্ন করলে আপনাদের শ্রম আইন শেষ হয়ে যাবে। বলেন, কারো কোনো প্রবলেম আছে নাকি? আজকে যে 2টা প্রশ্ন করাইলাম, যেহেতু কোনো কথা বলতে আশা করি শ্রম আইনে কোনো হেল্প নাম্বার আছে, যে নাম্বারে কোনো সমস্যা হলে আর্জেন্ট কল দেওয়া যাবে শ্রম আইনে? ইমার্জেন্সি কল দেওয়ার জন্য যদি কোনো কোম্পানিতে কোনো সমস্যা হয়, শ্রমিক আর কোম্পানি মালিকের মধ্যে ইমার্জেন্সিতে শ্রম আইনে যোগাযোগ করার জন্য। না, শ্রম আইনে এটার কোনো নেই, এটা তো আলাদা আপনার আপনার আলাদা করে আপনি যে কলের কথা বলছেন সেটা করা যাবে না, এরকম কোনো নেই এখানে। আচ্ছা, আমার কল আসতেছে বারবার। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ ম্যাম। আমি